এই রে, বৃষ্টি শুরু হয়ে গেল। তাড়াতাড়ি গরুগুলোকে খাবারগুলো দিয়ে আসি। আমি নিশ্চিত করে বলতে পারি আমার এই মরণ ব্যাধি কোনো দিনই ভালো হবে না। আমায় তো অধৈর্য হলে চলবে না, সুযোগ সময় বুঝে আমাকে কোপটা দিতে হবে। আমি কি মানুষ নাকি জন্তু জানোয়ার? এই খাবার কে খায় বলো? আমি মন্টুকে বলছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি একটা কাক হয়ে আমাকে বলছো বিয়ে করবে? এই পারু, গরুগুলোকে ঠিকমতো খাবার দিয়েছিলিস তো? তোকে তো আবার একটা কাজ করতে বললি, ঠিকমতো একটা কাজও করিস না। আরে বৌদি, এটা তুমি কি বলছো? দেখছো না কত সুন্দর মতো গরুগুলোকে ঘাস খেতে দিয়েছি? এই যে দেখো, তারা দুজন কত সুন্দর মিলেমিশে ঘাস খাচ্ছে। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, সেটা আবার তোকে আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে? তা বলি, তোর কি এ সংসারে শুধুমাত্র গরুকে ঘাস খাওয়ানোরই দায়িত্ব? আর কি কোনো তোর কাজকর্ম নেই? একটা কিছু কাজ করি নিজেকে কিছু একটা মনে করে বসে থাকিস। যা যা, উঠোনে অনেক ময়লা জমে আছে, ওগুলো গিয়ে তাড়াতাড়ি পরিষ্কার কর। আমার কি শুধু একটাই কাজ? আমার চারদিক দিয়ে শুধু কাজ আর কাজ। ঘরে একটা বুড়ি পড়ে আছে অসুস্থ হয়ে। বৌদি, তুমি মাকে এভাবে কি করে বলতে পারো? তার বয়স হয়েছে, তিনি একটু অসুস্থ হলে তুমি এত অধৈর্য হয়ে যাও কেন? মনে হয় তোমরা কোনো দিনও বৃদ্ধ হবে না, তোমরা কোনো দিনও অসুস্থ হবে না। আর এমন তো নয় যে তুমি সারাটা দিন আমার মায়ের সেবা যত্ন করো, আমি সব কিছু করি। তাই মাকে কিছু বলার আগে একটু ভেবে বলো। ও আচ্ছা, তা মাকে কিছু বলতে গায়ে তো লেগে গেল দেখা যায়। তা বলি, তুই আর তোর মা মিলে যে গান্ডে পিণ্ডে 3 বেলা গিলিস, ওই টাকাগুলো কিন্তু আমার স্বামীর পকেট থেকেই খরচা হয়। আমার স্বামীকে যদি একবার বলি যে তোদের জন্য 1 টাকাও খরচ না করতে, সে কিন্তু 1 টাকাও আর বাড়তি খরচ করবে না। তাই এই সংসারে থাকতে হলে, 3 বেলা গান্ডে পিণ্ডে গিলতে হলে একটু আমার কথা মতো চলতে হবে তোদেরকে, না হলে পোটলা পুটলি বেঁধে বেরিয়ে যাবি। বৌদি, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, এই বাড়িটা কিন্তু বাবা আমাদের 2 ভাই বোনের নামে সমান ভাগে ভাগ করে গেছেন। তাই তোমাদেরও যেমন অধিকার, আমাদেরও ঠিক সেরকমই অধিকার রয়েছে। মা, ও মা, তোমার শরীরটা এখন কেমন আছে মা? আমাকে একটু দয়া করে বলো না। আগে তো তুমি অসুস্থ হলে 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যেতে, এখন তো 5-6 দিন হয়ে যাচ্ছে। তোমার তো সুস্থ হবার কোনো লক্ষণই দেখছি না। আমার তো খুব ভয় করছে মা, আমার খুব ভয় করছে। তুমি ছাড়া আমার তো এই দুনিয়াতে আর কেউ নেই। বলো না মা, আমার সাথে একটু কথা বলো। তুমি তো কথাও বলতে চাও না ঠিক মতো। দাদাকে তো বলেছিলাম ডাক্তার মশাইকে একটু খবর দিতে, কিন্তু আমার কথা তো তিনি শুনেনি না। কি আর বলবো রে মা, শরীরে খুব যন্ত্রণা হয়। হঠাৎ করে কি যে হয়ে গেল আমার, আমি কিচ্ছুই বুঝতে পারছি না রে মা। মনে হয় না যে বাঁচবো আর। তবে মৃত্যুর আগে একটাই আমার ইচ্ছে ছিল রে মা, তোকে যদি একটা ভালো ঘরে বিয়ে দিয়ে যেতে পারতাম, তাহলে মরলেও শান্তি পেতাম। মা, এরকম অলক্ষণে কথা বলো না তো আমাকে। তুমি মরবে কেন মা? তোমাকে আমি চিকিৎসা করাবো, যত বদ্যি ডাক্তার আছে সব কিছু আমি দেখাবো। দয়া করে তুমি এরকম কথা আর কোনো দিনও মুখ দিয়ে আনবে না। আমি বিমলা কাকিমার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম, তিনি বলেছেন বিকেলের দিকে দেবেন, তারপর তোমাকে একটা ডাক্তার দেখাবো। ভালো, তুমি এরকম অলক্ষণে কথা বলার চেষ্টা আর কোনোদিন করবে না, বুঝেছো? এসব কি আর আমাকে বলতে হবে রে মা? মৃত্যু হচ্ছে এক চরম বাস্তবতা। মৃত্যুর কাছে একদিন সবাইকেই হার মানতে হবে, এটাই চরম সত্য। তবে মনে অনেক কষ্ট রে মা। আমি জানি মা, তুমি কি নিয়ে এত ভাবো সব সময়। তোমার ছেলেকে নিয়ে তো ভাবো, তাই না? তোমার ছেলে তো তার বউয়ের কথাই সারাদিন ওঠে আর বসে, আমাদেরকে ফিরেও দেখে না। তা বলছি, সারাদিন যে টোটো করে ঘুরে বেড়াস, তোর কি কাজ নেই কোনো? ঘরে একটা জ্বালানি কাঠও নেই। যা যা, তাড়াতাড়ি জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আয়।
পায়ের উপর পা তুলে আর কত খাবি রে? আমারও তো একটা জীবন, আমি আর কত করব কষ্ট? তোদের সবার খাবার রান্না আমাকে একাই করতে হয়, নিজে রান্না করে খেতে পারিস না? অসভ্য মেয়ে, সারাটা দিন পাড়া বেড়াস। বিধাতা তোদের কিছু একটা করুক, না হলে আমার কিছু একটা করুক। এই সংসারে থাকতে আমার একদম আর ভালো লাগে না। আরে বৌদি, এটা তুমি কেমন কথা বলছো? আমি তো তোমাকে বলেই গিয়েছিলাম যে আমি গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছি। মাত্রই ঘাসগুলি নিয়ে গোয়াল ঘরে রেখে আসলাম। কেন শুধু শুধু সবসময় আমাকে কথা শোনাও বলো তো? আমার কি ভালো লাগে এসব শুনতে? ভালো মতো একটু বললেই তো হয় যে জ্বালানির কাঠ লাগবে, আমি গিয়ে সুন্দরভাবে নিয়ে আসি। এরকম ব্যবহার করা কি ঠিক? তোমার যেমন মন আছে আমারও ঠিক এমনই মন আছে। ও আচ্ছা, তা তোর কাছ থেকে কি এখন আমাকে ব্যবহারও শিখতে হবে? কে হে রে তুই? তুই কোনখানের বিদ্যাসাগর? এত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা, কাঠগুলি নিয়ে আয়, তারপর রান্না চাপাবো। এর আগে ঘরে কোনো রান্না হবে না। আর শোন, ভেজার শুকনো যাই পাবি তাই নিয়ে আসবি। ঘরে আছে এক শাশুড়ি, দুদিন পর পর শুধু অসুস্থ হয়ে পড়ে। আরেক ননদ আছে অকর্মার ঢেকি, সারাটা দিন কোনো কাজ করতে চায় না, বলি কই কাজ করাতে হয় তাকে দিয়ে। মরতে পারে না কোথাও পড়ে, আর ভালো লাগে না এদের সহ্য করতে। উফ, আবার কত কাজ আমার। যাই যাই, গিয়ে দেখি কিছু আছে কিনা রান্নাঘরে। যাক, ভালোই হলো, জঙ্গলে এসে কিছু শুকনো কাঠ পেয়ে গেলাম। জঙ্গলের পথটা তো আর গ্রাম থেকে কম দূরে নয়। একটু নদীর পাড়ে বসি, এখানে ভালো হাওয়া বইছে, তারপর না হয় বাড়ির পথে রওনা দেব। কিছুক্ষণের জন্য কোথাও গেলে মায়ের জন্য খুব মন খারাপ হয় আমার। মায়ের তো আবার দুপুরের খাবার সময় হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। কিন্তু নদীর পাড়টা এত সুন্দর হাওয়া বইছে যে যেতেই ইচ্ছে করছে না। কিন্তু কি আর করব, আমাকে তো যেতেই হবে। কে তুমি মেয়ে? তোমার নাম কি? এখানে বসে বসে কি বিড়বিড় করছো শুনি? কি নিয়ে এত ভাবছো? আমাকে কি বলা যাবে? আরে এ কি কাণ্ড! এই আমি কি দেখছি? আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে এটা ঘটছে? একটা কাক আমার সাথে মানুষের ভাষায় কথা বলছে, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? আচ্ছা, তুমি কি সত্যিকারের কোনো কাক নাকি কোনো জাদুকরি ডাইনি? সত্যি করে আমায় বলো তো। আমি তো এরকম আশ্চর্য ব্যাপার জীবনের প্রথম দেখলাম। আরে আমাকে ভয় পেও না, আমি সত্যি একটা কাক। আমি মানুষের ভাষায় কথা বলতে পারি, এটাই হচ্ছে আমার একটা অলৌকিক ক্ষমতা। তুমি নদীর পাড়ে কি করছো? আমাকে কি বলা যাবে? আমিও নদীর পাড়টাকে খুব ভালোবাসি, তুমি যদি চাও তাহলে আমরা দুজন বন্ধু হতে পারি। আমি এখানে শুকনো কাঠ খোঁড়াতে এসেছি গো কাক। আমি এখানে প্রত্যেক দিনই এখন থেকে আসব। ঠিক আছে কাক, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি। শোনো কাক, আমি যখন প্রত্যেক দিন জঙ্গলে কাঠ করতে আসব, তখন আমরা এই নদীর পাড়ে বসে কথা বলবো, কেমন? আমাকে আজ একটু তাড়াতাড়ি যেতে হবে গো কাক, ঘরে আমার অসুস্থ মা রয়েছে। আর বেশি দেরি করলে বৌদি খুব বকবে আমাকে। আহারে, তাহলে তো তুমি খুবই দুঃখী একটা মেয়ে। ঠিক আছে বন্ধু, তাহলে তুমি আজ তাড়াতাড়ি চলে যাও। আগামীকাল একটু তাড়াতাড়ি চলে এসো, তোমার সাথে অনেক অনেক গল্প করবো, কেমন? তুমি কি জঙ্গলের রাস্তা চিনো, নাকি তোমাকে আমি রাস্তা চিনিয়ে দিয়ে আসবো বাড়িতে? আরে না বন্ধু, এই জঙ্গলের প্রত্যেকটা কোনায় কোনায় আমার মুখস্থ। আমি একদম যেতে পারবো বাড়িতে, তোমায় আমাকে এগিয়ে দিয়ে আসতে হবে না। আমি গেলাম বন্ধু, তুমি সবসময় ভালো থেকো আর সাবধানে থেকো, কেমন? তুমিও সাবধানে থেকো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। গিন্নি, এটা তুমি কেমন ধরনের খাবার রান্না করেছো বলো তো? এখানে তো শুধুমাত্র ভাত, তরকারি কোথায়? সারাটা দিন বাইরে কাজ করে এসে এটা কি আমার প্রাপ্য? শুধু ভাত আমি কি দিয়ে খাবো শুনি? তুমি কি কিছু রান্না করনি আজ? হ্যাঁ, রান্না তো করেছি, তোমার মাথা দিয়ে হালুয়া বানিয়েছি, হালুয়া। তা ঘরে যদি তরকারি হাট বাজার না থাকে, তা আমি কি রান্না করবোটা কি শুনি? তুমি আর তোমার পরিবার সারাটা দিন তো গান্ডে পিন্ডে শুধু গিলেই যাচ্ছ। কখনো বলেছো যে ঘরে হাট বাজার আছে কি না? তুমি কি রান্না করবে আজ?
আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি এই সংসারে বিয়ে করে। তোমাকে যে খাবারটা দিয়েছি ওটা খেয়ে চুপচাপ এখান থেকে উঠে চলে যাও, না হলে কিন্তু এই খাবারও কেড়ে নেব। এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছোটা কি শুনি? আমাকে কি মারবে নাকি বকবে, কোনটা? তোমাকে আমি আর কি করব, যা বলার তো তুমিই বলে যাচ্ছ। আমার আর ভালো লাগে না এই সংসারের ঝগড়া ঝামেলা, আর দুদিন পর পর মা অসুস্থ থাকে, আর ভালো লাগছে না এইসব। এবার আমি একটু মুক্তি চাই, এই সংসার থেকে অনেক দূরে চলে যেতে চাই। তোমার খাবার তুমিই খাও, আমি এই খাবার খাবো না, আমি যাচ্ছি কাজে। বাড়িতে কি কেউ আছো গো মা? আমাকে একটু জল খেতে দেবে মা, আমার খুব জল তেষ্টা পেয়েছে গো। সেই 2 ক্রোশ মাইল হেঁটে আসলাম, এখন আর হাঁটতে পারছি না। বাড়িতে কি কেউ নেই? থাকলে একটু জল দাও না গো মা। এই বুড়ি, এই বাড়ির সামনে এসে এত হাঁক ডাক পারছো কেন শুনি? তোমার এই চিল্লা চিল্লিতে তো মোরা মানুষও জ্যান্ত হয়ে উঠবে দেখা যায়। ঘরে 1 ফোঁটাও জল নেই, বুঝেছ? যা তো বাপু এখান থেকে এখন। যত সব, ঘরে একটু থাকাও যাচ্ছে না, এত চিল্লাপাল্লা করে কেউ। কি আমার কথা কি তোমার কানে পৌঁছচ্ছে না? বললাম না যাও এখান থেকে। ঘরে আছে এক বুড়ি, দিন রাত আমাকে জ্বালিয়ে মারছে, শুধু এই ব্যথা তো সেই ব্যথা, এই অসুখ তো সেই অসুখ, আবার এসেছে আরেক বুড়ি। মা রে, ভালো মতো তো বললেই হতো যে ঘরে জল নেই। এইভাবে অপমান করা কি খুব দরকার ছিল? আর আমি তো তোর কাছে কোনো ভিক্ষেও চাইনি, আর খাবারও খেতে চাইনি, শুধুমাত্র একটু জলই তো চেয়েছিলাম, এতেই এত কথা শুনিয়ে দিলি? আচ্ছা ঠিক আছে, যদি জল না থাকে তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমাদের মতো কত বুড়িকে দেখলাম প্রথমে জল চাও, তারপর খেতে চাও, তারপর বসতে চাও। এসব দেখে দেখেই বড় হয়েছি। আর শোনো, আমার বাড়ির সামনে যেন তোমাকে কোনো দিনই না দেখি আমি। বুড়িমা, ও বুড়িমা, এদিকে এসো বুড়িমা, আমি জল নিয়ে এসেছি তোমার জন্য। শুনতে পাচ্ছ আমার কথা বুড়িমা? এদিকে এসো। আরে কে তুই বাছা, আমাকে বুড়িমা বুড়িমা বলে ডাকছিস? তা বল মা, কিসের জন্য আমাকে এত ডাকছিলিস? যতটুকু জানি তোকে তো আমি চিনি না রে মা। আরে বুড়িমা, তুমি আমাকে চিনবে কি করে বলো তো? তুমি যে কিছুক্ষণ আগে একটা বাড়িতে গিয়ে জল চাইছিলে, আমি ওই বাড়িরই মেয়ে। আসলে মা খুব অসুস্থ তো, তাই মায়ের পাশে আমি বসেছিলাম, তোমাদের সব কথাই আমি শুনতে পেয়েছি। এই না বুড়িমা, জলটা আগে খাও। ও আচ্ছা রে বাছা, তাই তো বলি তোর চোখে জল কেন? তোর মাকে উপরওয়ালা ভালো রাখুক, তোর মা দেখবি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুই কত দয়ালু রে মা, কিন্তু তোদের ঘরের ওই মহিলাটি আমাকে কত কত অপমান করলো। আশীর্বাদ করো বুড়িমা আমার মায়ের জন্য, আমার মা ছাড়া কেউই আমাকে ভালোবাসে না। আর যে মহিলার কথা বলছো, সেই মহিলাটি হচ্ছে আমার দাদার বউ। সারাটা দিন আমাকে দিয়ে খাটায়, আর শুধু শুধু আমাকে বকাঝকা করে, আর সারাদিন অত্যাচার তো আছেই। মা রে, যে সয় সে রয়, তুই সহ্য করতে থাক, একদিন দেখবি তোর সুদিন আসবেই আসবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর রাজ কপাল, খুব তাড়াতাড়ি তোর একটা খুব ভালো ব্যবস্থা হবে। তোর মতো মন মানসিকতা যদি সবার থাকতো, তাহলে এই পৃথিবীটা না জানি কত সুন্দর থাকতো। বন্ধু, ও বন্ধু, তোমার কি হয়েছে বলো তো আমায়? তোমার চোখে জল কেন? আমাকে তুমি একবার বলো বন্ধু, দয়া করে চুপ করে থেকো না, আমার খুব কষ্ট হচ্ছে তোমার এই অবস্থা দেখে। তুমি তোমার সমস্যাটা আমাকে খুলে বলো বন্ধু, যদি তোমায় কোনো আমি সাহায্য করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। কি আর বলবো বন্ধু, আমার মা এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে আর কোনো কথাই তার মুখ দিয়ে বেরোচ্ছে না। কিন্তু আমার ভাগ্যের পরিহাস দেখো,
আমার মায়ের এত অসুস্থতা জেনেও আমাকে জঙ্গলে কাঠ কুড়াতে আসতে হচ্ছে, কারণ আমার ঘরে দজ্জাল বৌদি রয়েছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, মা মরে গেলে আমি বাঁচবো না। ও এই ব্যাপার, আমি তোমার সব সমস্যা সমাধান করে দেব বন্ধু। এই যে তোমার হাতে গুজে দিলাম এক অলৌকিক গাছের লতা। এই লতাটা তুমি বাড়িতে নিয়ে যাও এবং মায়ের কপাল স্পর্শ করো, তারপর তুমি দেখতে পারবে জাদু। আমি জানি না বন্ধু, এটা তুমি কিসের লতা দিয়েছো, তবে যদি এটাতে মা সুস্থ হয়ে যায় তোমাকে আমি সাথে সাথেই খবর পাঠাবো। আমি এক্ষুনি যাই বন্ধু, মায়ের শরীর খুব খারাপ। মা, ও মা, তুমি সুস্থ হয়ে গেছো মা? আমি তোমাকে এই অবস্থায় কতদিন পর দেখলাম মা, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। মা, ও মা, তুমি সুস্থ হয়ে গেছো মা? সব সব হয়েছে আমার কাক বন্ধুর জন্য। আমি এখনই যাই, কাক বন্ধুকে একটা ধন্যবাদ দিয়ে আসি। মা রে, আমি একদম সুস্থ হয়ে গেছি। তুই আমাকে কি একটা কপালে লাগালি, সেটা লাগাতেই আমার সকল অসুখ একদম নিমেষ হয়ে গেল। যা মা, তোর কাক বন্ধুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আয়, ধন্যবাদ দিয়ে আয় তাকে। কাক বন্ধু, ও কাক বন্ধু, তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেব বন্ধু? আমার মা তোমার দেওয়া ওই জাদু লতাটা পেয়ে একদম সুস্থ হয়ে গেছে বন্ধু। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব বন্ধু, বলো? ও মা, আপনি কে? আপনি তো আমার বন্ধু কাক ছিলেন, তাই না? আর আপনাকে তো কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। আপনি কে বলুন দয়া করে? বন্ধু, আমি হচ্ছি নারায়ণপুরের রাজকুমার প্রদীপ। কিছু মাস আগে এই জঙ্গলে এসেছিলাম শিকার খোঁজার জন্য, কিন্তু মনের ভুলবশত আমার পা লেগে এক সাধুর ধ্যান ভঙ্গ হয়ে যায়। এতে আমি সাধুর কাছে অনেক ক্ষমা চাই, কিন্তু সাধু আমার কোনো কথাই শোনেননি। তিনি আমাকে অভিশাপ দেন যে আমি যেন কালো কুৎসিত একটা কাক হয়ে যাই। এতে আমার মন একদম ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু আমার এত কান্নাকাটির পরে সাধুর মন একটু গলে। তিনি বলেন যে তোর অভিশাপ তো আর আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু তোকে একটা অভিশাপ মুক্তির উপায় বলে দেই। তিনি বলেন তুই যদি কোনোদিন কোনো ভালো মানুষকে মন থেকে সাহায্য করতে পারিস, আর সে যদি তোকে মন থেকে কৃতজ্ঞতা জানায়, তবেই তোর মুক্তি হবে। এখন তোমার জন্য আমি মুক্তি পেলাম বন্ধু, তুমি আমাকে মুক্ত করেছো। তোমাকে যেদিন প্রথম আমি দেখেছিলাম সেদিনেই তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম। তুমি আমার রাজ্যের রানী হবে।